পাহাড়কে যেদিন থেকে চিনতে শিখেছি সেদিন থেকেই সমতল যেন বন্দিশালা মনে হয়। তাই বারবার ফিরে যেতে ইচ্ছে করে অচেনা পথের খোঁজে। তবে এইবার কোনো গতানুগতিক পাহাড় নয়, এবারের গন্তব্য এক্কেবারে অফবিট। কোথায় কিভাবে গেলাম, কি খেলাম, সব বলবো। খোঁজ দেব পাহাড়ের কোলে দুর্দান্ত এক আস্তানার। আমি দেবজিৎ এবং আমি থাকছি এই গল্পে তোমাদের সাথে। আজকের প্রতিবেদন বর্ষা ভেজা উত্তরবঙ্গের পারেন ও গৈরিগাঁও। গল্পের শুরুটা হয় আমার বাড়ি থেকে প্রথমে পৌঁছাই শিয়ালদা স্টেশনে। রাতের শিয়ালদা স্টেশন যথারীতি আলোকসজ্জিত। একটু পরেই আমার ট্রেন। রাত 8:30টার উত্তরবঙ্গগামী কাঞ্চনকন্যা এক্সপ্রেসে আজকে আমার যাত্রা। ট্রেন যথা টাইমে স্টেশনে এসে দাঁড়ায় এবং আমি উঠে পড়ি। বর্ষার শহরকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাই অনেক দূর। রাতে ঘুমের পর সকালে চোখ খুলে দর্শন পাই স্বয়ং শ্বেতকন্যার। সবুজের গালিচা টপকে ওই দূরে যে গাঢ় সবুজ রঙের পাহাড়, তার পেছন থেকেই মাথা তুলে দাঁড়িয়ে আছে সাদা বরফের চাদরে মোড়া শ্বেতকন্যা। আমি ভাবিনি ট্রেন থেকে আমি শ্বেতকন্যার দর্শন পাবো। এই শ্বেতকন্যার দর্শন ট্রিপের শুরুতেই আমার মনের উত্তেজনা অনেক গুণ বাড়িয়ে দেয়। আমাদের ট্রেন কাঞ্চনকন্যা যথারীতি নিজের ছন্দতে এগিয়ে যায় এবং এসে পৌঁছায় উত্তরবঙ্গের প্রবেশদ্বার শিলিগুড়িতে। 15 মিনিটের হল্টের পর আবারও সেই সবুজের গালিচার ওপর দিয়ে আমাদের ট্রেন এগিয়ে চলে। কত নাম না জানা পাহাড়কে আমরা পিছনে ফেলে আসি। ও হ্যাঁ, ট্রিপের শুরুতে তোমাদের জন্য একটা সারপ্রাইজ। ঝিয়ের পেটে মায়ের জন্ম, তারে তোমরা বলবে কি চাঁদের গায়ে চালিয়ে গেছে। বাউল গীতির এই অভূতপূর্ব পারফরমেন্সের পর আমরা পেরিয়ে যাই মহানদী এবং অবশেষে এসে পৌঁছাই নিউমাল জাংশন, আমাদের আজকের গন্তব্য। নিউমাল জাংশনের বাইরেই ড্রাইভার দাদা গাড়ি নিয়ে অপেক্ষা করছিল। গাড়িতে উঠতেই বদলে যায় চিত্রপট। প্রথমে আমরা প্রবেশ করি চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। টান টান উত্তেজনার মধ্যে দিয়ে যাত্রা হয়, কারণ এখানে যে কোনো সময় অ্যানিমাল সাইটিং হতে পারে। এরপর আমরা এসে পৌঁছাই কুমানি মোড়। এরপর আমরা জলঢাকা হায়ার সেকেন্ডারি স্কুলকে ফেলে রেখে অসংখ্য পাহাড়ি জোড়ার সাক্ষী হতে হতে এসে পৌঁছাই গৈরিগাঁও। সত্যি বলতে দৃশ্যপট আরও বদলে যায় এবং ফাইনালি আজকে আমরা পৌঁছাই আমাদের আস্তানা মাউন্ট ভিলা হোমস্টেতে। এইমাত্র জাস্ট এসে পৌঁছেছি মাউন্ট ভিলা হোমস্টেতে। তো এখানকার অ্যামিনিটির সম্বন্ধে বলবো, কি খাওয়া দাওয়া সেই সম্বন্ধে বলবো, রুমটা দেখাবো। তবে সবার প্রথম যা দেখাবো তা হলো হাতে ম্যাগি নিয়ে এই দৃশ্য চোখের সামনে ঘরের জানলা থেকে আমি দেখেছি এবং চেষ্টা করছি তোমাদের 6 ইঞ্চি ফোনের স্ক্রিনে এই দৃশ্য এনে দেওয়ার। সামনে আমি যখন ক্যামেরাটা ওই দিকে ঘোরাবো, আমার রুম থেকে ভিউটা দেখাবো, এটা দেখে বুঝতে পারবে যে সবুজের কতগুলো শেডস একবারে আমরা দেখতে পাই। জাস্ট মাঝখান দিয়ে জলঢাকা নদী বয়ে যাচ্ছে, এপারটা ইন্ডিয়া, ওপারটা ভুটান। যদি আমায় জিজ্ঞাসা করো বছরের কোন সময়টা সেরা এই জায়গায় আসার জন্যে, তাহলে আমি বলবো যখনই সময় পাও চলে এসো, সব কিছুকে উপেক্ষা করে। মানে বর্ষাকালে এলেও কোনো প্রবলেম নেই, কারণ বর্ষার সময়ও যদি আমরা সাইট সিনে না যেতে পারি, আমরা বাড়িতে থাকতে হয় আমাদের, সেক্ষেত্রে এই ভিউটা ওয়ার্থ ইট এখানে আসার জন্য। দৃশ্যপট উপভোগ করতে করতে সময় হয়ে যায় লাঞ্চের। আজকে আমাদের লাঞ্চে হোমস্টে থেকে প্রোভাইড করা হয়েছে ভাত, তরকারি, পাহাড়ি আচার, ভাজা, পাঁপড় ভাজা এবং ডিম। লাঞ্চ সারা হলেই ড্রাইভার দাদাকে বলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি এবং কালিম্পংয়ের একটা ছোট্ট গ্রাম টুমসুংয়ের মধ্যে আছি এবং পেছনের ভিউ পয়েন্টটা খুবই সুন্দর। এবং আমাকে নিয়ে এসছে আমাদের ড্রাইভার দাদা জীবনদার সাথে ছোট্ট কথাবার্তা বলে নি। দাদা, এই গ্রামে কতদিন ধরে আসছো? আমার তো এখানে জন্মসিদ্ধ আমার এখানের।
আচ্ছা আসছি, কবে থেকে আসছি। আচ্ছা, ভালো লাগছে। খুব ভালো লাগছে। আর একটা কথা বলে দিই, দাদা দুর্দান্ত ড্রাইভার, রাস্তাটা একবার দেখাতে বলবো আমি। প্রসঙ্গত পাহাড়ি ড্রাইভাররা সবাই সুদক্ষ হলেও আমাদের ড্রাইভার দাদা অত্যন্ত ধৈর্যশীল এবং ওয়েল বিহেভড। এই ধরনের রাস্তা টপকে দাদা নিয়ে এসছে, দাদাকে থ্যাংক ইউ। খুব সুন্দর জায়গা। যাবো আমরা, কোথায় যাবো? মনাস্ট্রি, তুমসুং মনাস্ট্রি, তারপরে ধওলে। ধলে। ঠিক আছে, চলো আরো বাকি জায়গাগুলো দেখাবো। টুমসুং গ্রাম ঘুরেই বেরিয়ে পড়ি টুমসুং মনেস্ট্রির উদ্দেশ্যে। ছোট্ট খাট্ট একটি ছিমছাম মনেস্ট্রি। যে গন্তব্যের রাস্তা এত সুন্দর হয় সেই গন্তব্যে পৌঁছানোর তাড়া থাকে না। এখন আছি টুমসুং গ্রামেরই টুমসুং মনেস্ট্রিতে। একটা খুব ছোট্ট সুন্দর মনেস্ট্রি, অ্যাম্বিয়েন্সটা দারুণ। মনেস্ট্রির অ্যাম্বিয়েন্স বরাবরই খুব সুন্দর। আমি একবার চারদিকটা কভার করতে বলবো। সত্যি কি অপূর্ব এই মনেস্ট্রির চারপাশটা, কি মায়াবী পরিবেশ সৃষ্টি করেছে এই মনেস্ট্রি। তোমরাই দেখো না, অসম্ভব সুন্দর। যেন দেখে মনে হয় এই মনেস্ট্রির খোঁজ কেউ রাখে না, একাই দাঁড়িয়ে থাকে সে। এক্স্যাক্ট ডেট আমি হয়তো জানি না, বাট টুমসুং মনেস্ট্রি দেখে যতটা মনে হচ্ছে এটা অনেক প্রাচীন একটা বৌদ্ধ মনেস্ট্রি। আপাতত এটা বন্ধ আছে, তো ভেতরে গিয়ে আমি দেখাতে পারবো না, বাট নেক্সট কোনো দিন এলে অবশ্যই যাব। খুব সুন্দর একটা ছোট্ট মনেস্ট্রি, ছোট্ট গ্রামের মধ্যে, এবং রিয়েল অফবিট কি আমি কালিম্পংয়ের এই জায়গাটায় এসে বুঝতে পারছি। এই পাশে রয়েছে প্রেয়ার ফ্ল্যাগস আমার বাঁ দিকে, এবং আমার ডান দিকে এটাকে আমি ঠিক জানি না কি বলে, এখানে একটা বেল রয়েছে এবং প্রেয়ার হুইলস। হ্যাঁ, আই গেস এটাকে প্রেয়ার হুইলস বলে। তো এটা খুবই একটা স্যাক্রেড হুইল মানা হয়। টুমসুং মনেস্ট্রির দর্শন শেষ করেই বেরিয়ে পড়ি আমাদের পরের গন্তব্য ধৌলের উদ্দেশ্যে। আগেও বলেছি, পাহাড়ি রাস্তার গুরুত্ব আমার জীবনে অনেক। সারা দিন দেখলেও আমার মন ভরে নাই পাহাড়ি রাস্তাকে, তাই গন্তব্যে পৌঁছানোর কোনো তাড়া আমার মধ্যে নেই। শুধু মনে হয় এই রাস্তার কতটা উপভোগ করে নিয়ে যেতে পারবো আমার শহর অবধি। তোমরাই দেখো না, সূর্যের আলো কিভাবে দুটি পাহাড়ের মাঝখানে পড়ে সোনালি এক আভার সৃষ্টি করেছে। এই দৃশ্য কি আমাদের বিল্ডিংয়ের জঙ্গলে দেখা যাবে? তাই যতক্ষণ যাচ্ছি উপভোগ করতে থাকবো। ইতিমধ্যেই গাড়ি থামিয়ে নামতে বাধ্য হলাম। তোমরাই দেখো, এই দৃশ্যপট দেখে গাড়িতে বসে থাকা কি সম্ভব? সত্যি, পাহাড়ের অনেক উঁচু থেকে এক পাহাড়ি ঝোড়া নিচের দিকে নেমে যাচ্ছে তার গন্তব্য জলঢাকার উদ্দেশ্যে। জায়গাটা প্রেয়ার ফ্ল্যাগ দিয়ে সাজানো এবং সবুজের বন ঘিরে রয়েছে তাকে। আপন ছন্দে নিচের দিকে নেমে যাচ্ছে। ইতিমধ্যে ঠিক করলাম গাড়িতে বসে না, নেমে নিজের পায়ে ঘুরে দেখব এই জায়গাটাকে। নিজের পায়ে হেঁটে নিজের চোখে দেখে যে সুখ রয়েছে এই জায়গায়, তা গাড়ির কাঁচের মধ্যে দিয়ে পাওয়া যাবে না। তবে এইবার উচ্ছ্বাসিত হয়ে ঘটিয়ে ফেলেছি এক কেলেঙ্কারি। হাতে মাইক থাকলেও চালু করতে ভুলে গিয়েছি মাইক। পাগলের মতো প্রলাপ করছি জঙ্গলের মাঝে। গল্প এবারেও বলেছি, জায়গায় দাঁড়িয়ে সেই জায়গা সম্বন্ধে এবারেও জানিয়েছি। তবে এই গল্পটা আর পৌঁছলো না তোমাদের কাছে। এই গল্পের বক্তাও আমি এবং শ্রোতাও আমি থেকে গেলাম। প্রকৃতির এই অপার সৌন্দর্যকে উপভোগ করে আবারও বেরিয়ে পড়েছি অচেনা রাস্তার দিকে, পাহাড়ের বাঁকে, এবং এসে পৌঁছেছি ধৌলিতে। এই শুকর শাবকরাও আমাকে দেখে অনেকটাই অবাক। অনেক দিন হয়তো এরাও কোনো অচেনা মানুষকে নিজেদের বাড়ির সামনে দেখেনি। হ্যাঁ, জায়গাটা এতটাই অফবিট। এটি হলো সেই ধৌলি গ্রাম। অফবিট কেন ভালোবাসবো না? শোনো, পেছনে গ্রাম,
ছোট্ট একটা গ্রাম, ছোট্ট, একেবারে ছোট্ট একটা গ্রাম। তাদের পোষ্য যারা রয়েছে, গরু রয়েছে, কুকুর রয়েছে, শূকর রয়েছে, মুরগি, এবং এই ছোট্ট গ্রামে সামনেই স্বর্গের মতো ভিউ। যা বলেছি তার জাস্টিফিকেশন হয়তো এই ভিডিওটাই। তোমরা নিজেরাই দেখে বিচার করো, এই দৃশ্যপট কি কোনো স্বর্গের থেকে কম? হতবাক হয়ে দেখতে থাকলাম এই পর্বত শ্রেণীকে। আর ওই দূরে ওটা জল ঢাকা নদী। এখান থেকে বসে বেশ কিছুক্ষণ এই দৃশ্য উপভোগ করার পর মনে হলো আরেকটু ওপরে গেলে হয়তো নৈসর্গিক দৃশ্য আরও ভালোভাবে দেখা যাবে। এবং তারপর কিছু না ভেবেই উঠতে শুরু করি আরেকটু ওপরের দিকে। নৈসর্গিক ওই দৃশ্য আমাকে ভুলিয়ে দিয়েছে যে গোধূলি নেমে এসেছে। পাহাড়ের গা দিয়ে পথ ধরে উঠতে থাকি ওপরে। দুর্ভাগ্যবশত আজ আমার ট্রেকিংয়ের জুতোটাও আমি পরে আসিনি। স্লিপারি এই রাস্তাটাকে অতিক্রম করা যথেষ্ট কষ্টসাধ্য ছিল। তবুও না থেমে কিসের নেশা আমাকে উপরে টেনে আনে আমি নিজেও জানি না। তবে এই পথের প্রত্যেকটা বাঁকে তুমিও দাঁড়াতে বাধ্য। দাঁড়িয়ে তোমাকে পেছন ফিরে একবার হলেও দেখতে হবে এই সুউচ্চ পর্বত শ্রেণীকে। অসম্ভব সুন্দর। আমি জাস্ট কল্পনা করতে পারছি না, আমরা এত টাকা খরচা করে অনেক দূরে দূরে বেড়াতে যাই, কিন্তু আমাদের বাড়ির কাছে আমাদের খুব আপন নর্থ বেঙ্গলে এত সুন্দর সুন্দর জায়গা জাস্ট একটু দেখাতে বলবো আমি। জাস্ট আনবিলিভেবল ভিউজ। উঠে এসেছি অনেকটা ওপরে, এইবার একটু বিশ্রাম নিতে হবে। তোমরাই বলো, এর থেকে ভালো বিশ্রাম নেওয়ার মতো জায়গা আর কি পাওয়া যাবে? এখানে শুধু বিশ্রাম নয়, হিলিং হয়। ও, এইবার পরিচয় করিয়ে দিই তোমাদের সাথে এমন একজনের যে পুরো পথটায় আমার আগে আগে হেঁটে এসেছে। এই সারমেয়। মাঝে মধ্যে বুঝতে একটুও অসুবিধা হয় না যে যুধিষ্ঠির কেন সারমেয়কে ছাড়া স্বর্গকেও প্রত্যাখ্যান করেছিলেন। তবে এইবার সন্ধ্যা নামছে। এই জনপদ শূন্য এলাকায় আর থাকাটা হয়তো নিরাপদ নয়। এইবার আমায় ফিরতে হবে। ফেরার পথে এই বাচ্চাদের খেলতে দেখে নিজের ছেলেবেলাকে আরও একবার ফিরে পেলাম। ইতিমধ্যে হোমস্টেতে ফিরে আমি হতবাক। হোমস্টে ততক্ষণে রানীর মতো সেজে অপেক্ষা করছে আমাদের। কি অসম্ভব মায়াবী পরিবেশ। ওই যে ওপরে দুটো ঘর দেখছো, তারই মধ্যে ডান দিকের ঘরটি আমাদের এখনকার আস্তানা। হোমস্টের সুইমিং পুলের এই আলোর খেলাকে নিজের হৃদস্পন্দনের সাথে তুলনা করলে মনে হয় তারাও জীবিত। দূরে পাহাড়গুলোতে অন্ধকার নেমে এসেছে। তীব্র আঁধারে ঠুনকো কিছু আলো জ্বালিয়ে মানবজাতি তাদের অস্তিত্বের নিদর্শন দিচ্ছে। ইতিমধ্যেই হোমস্টে থেকে আমাকে দেওয়া হয় সন্ধ্যের স্ন্যাক্স, চা, পেঁয়াজের পকোড়া, পরিমাণ মতো চিনি এবং সস। চাটা উপভোগ করতে করতে আমার অ্যাকশন ক্যামেরাটাকে বসিয়ে দিই টাইম ল্যাপসে এবং নিজে উপভোগ করতে থাকি মহাকাশের মতো অন্ধকারী পাহাড়ে ক্ষুদ্র মানব জাতির নিদর্শন। ইতিমধ্যেই সময় হয় আমার ডিনারের ব্যবস্থা ভাত, ডাল, আলু ভাজা, পাহাড়ি আচার, পাঁপড় ভাজা, চিকেন। ভিডিওর শুরুতে যা যা বলেছিলাম সব কথাই রেখেছি। খোঁজ দিয়েছি সব কিছু, গল্প করেছি অনেক। তবে এইবার ভিডিওর শেষে আমার মনে হয় কিছু কথা তোমাদের মধ্যে পৌঁছে দেওয়া দরকার। তো যারা অফবিট গ্রামে 2 কি 3টে দিন কাটিয়ে যাবে, পাহাড়ি অফবিট গ্রামে নিরিবিলি ফাঁকা এরকম কোনো জায়গা খুঁজছো, অবভিয়াসলি চেক আউট করতে পারো এই গৈরিগাঁও। এখানকার খরচের একটা হিসেব দিয়ে দিই।
তো আমি যেমনটা বললাম, ট্রিপল শেয়ারিং বেসিসে যদি আসো সেক্ষেত্রে 5,100 টাকা থাকা খাওয়া নিয়ে পার ডে। তো অলমোস্ট 3 দিন লাগবে পুরো জায়গাটা ঘুরে দেখতে। তো সেই হিসেবে যদি আমরা থাকি তো অ্যাপ্রক্স 15,000 টাকা থাকা এবং খাওয়া এই হোমস্টেতে যেটা পড়বে। এরপরে গাড়িটা আলাদা, যে গাড়িটা তোমরা রেন্ট করবে সেটার ভাড়াটা আলাদা। নিউমাল জাংশন থেকে জেনারেলি পিক আপ হয়, তো সেই পিক আপটা 1500 থেকে 2000-এর মধ্যে। এবং পরের দিন সাইট সিনস ডিপেন্ডিং অন কোথায় কোথায় যাবে 2,500 থেকে 3,000 বা 3,500 খুব বেশি হলে। এবং লাস্ট ডেতে ড্রপ যদি নিউমাল জাংশনে হয় সেক্ষেত্রে সেম 1500 থেকে 2,000 টাকা। কিন্তু আমার যেমন এনজেপিতে ড্রপ রয়েছে সেক্ষেত্রে কিন্তু ভাড়াটা বেড়ে 1500 থেকে 2,000 নয়, 3,500 থেকে 4,000 টাকা পর্যন্ত যেতে পারে। এর সাথেই শেষ হচ্ছে আমার বর্ষা ভেজা উত্তরবঙ্গ সফরের প্রথম পর্ব। খোঁজ দিলাম কিছু নতুন জায়গার। এরপর দ্বিতীয় এবং তৃতীয় পর্বে থাকছে আরও অনেক কিছু, তবে তার জন্য সামান্য কিছু অপেক্ষা। আজকের মতো বিদায়।